আচার্যজি, 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 একটু এদিকে দেখবেন। আচার্যজি, একটু এদিকে। বেদান্ত কি? বেদান্ত হলো একটা জিজ্ঞাসা, বেদান্ত হলো বিদ্রোহ। আর জিজ্ঞাসা আর বিদ্রোহ তো একসঙ্গে চলে, তাই না? বেদান্ত নিজের অজ্ঞানতার বিরুদ্ধে একটা বিদ্রোহ। বেদান্তর দৃষ্টিকোণ ভীষণ সোজা, সত্য এবং শক্তিশালী। বোঝার সুবিধার্থে তুমি বলতে পারো এটা বৈজ্ঞানিক। বলতে গেলে বেদান্ত কিন্তু বিজ্ঞানের অনেক ঊর্ধ্বে। এবার এটা ভবিষ্যতের ধর্ম হবে কি হবে না সেটা তো আমাদের উপর নির্ভর করবে, যে আমরা আমাদের ভবিষ্যৎ কিরকম চাই। বেদান্ত তো এই কথাটাই বলে যে তুমি কখনোই শক্তিহীন বা দুর্বল নও, তোমার মধ্যে অনেক শক্তি আছে। তোমার মধ্যে এতটাই শক্তি আছে যে তুমি নিজের জীবনই নষ্ট করে দিয়েছো। যদি শক্তি না থাকতো তাহলে এই দুর্দশার মধ্যে কি করে পড়লে? তুমি তোমার শক্তির অপব্যবহার করেই তো আজ এই অবস্থা তৈরি করেছো। তো ভবিষ্যৎ কেমন হবে সেটা নির্ভর করে যে তোমার শক্তিটা ঠিক কোন দিকে চালিত হবে। তোমার শক্তি যদি আত্মঘাতের দিকে চালিত হয়ে থাকে তাহলে বেদান্ত সেই আমরা ওই আজ পর্যন্ত হাসতে হাসতে যেভাবে পড়ি সেভাবেই পড়তে থাকবো। কিন্তু যদি আমরা এটা বেছে নিই যে আমি শেষ হব না, সেটা ক্লাইমেট চেঞ্জ থেকে, সেটা জনসংখ্যা বিস্ফোরণ থেকে, কিংবা জোরজবস্তি ভোগবাদ থেকে, যদি আমি শেষ হতে না চাই, যদি আমাদের নির্বাচন এটাই হয়, তাহলে কিন্তু বেদান্তকে আমাদের অবলম্বন করতে হবে। এটা বেদান্তর পথ। তাহলে আমরা যখন ওনাকে বললাম যে পাবলিসিটির ব্যাপারে আপনি কি ভাবছেন, ওনার প্রথম প্রতিক্রিয়া এটাই ছিল যে ওনার কাছে অনেকেই আছেন, মানে অনেকেই। তাহলে আমরা কি করে করবো? আপনি তো পাবলিসিটিও করতে দিচ্ছেন না। গুরুজি, এই সব কিছু শুনে মনে হচ্ছে যে এই সংস্থার যা কাজ আর যা বেদান্তের যে গুরুত্ব সেটা বোঝার যে ক্ষমতা সেটা বেড়ে গেছে। আর এটা ক্যাম্পে হোক বা ইনস্টিটিউটে হোক, এই বেদান্ত সম্পর্কে প্রশ্ন আপনার সামনে মানুষ রাখতে চাইছে। আপনি বলেছিলেন আপনার সময়ে হয়তো কল্পনা করাও কঠিন ছিল যে 10 জন বা 15 জন লোক বেদান্তের ওপরে রাখা কোনো সেমিনার বা সেশনে অংশগ্রহণ করতে চাইবে। তো এই যে একটা পরিবর্তন এসেছে, তো এটাকে যখন আপনি বাস্তবায়িত হতে দেখছেন, তো সত্যি কি কোনো আশা আছে এখানে? আমার অবস্থা না কখনো কখনো মায়ের মতো হয়ে যায়। সবসময় ভাবি যে কোথাও কোনো কিছু যেন ভুল না হয়ে যায়। যদি কিছু ভালো হয় সেটা তো ঠিকই আছে,
আমি আসলে এত তাড়াতাড়ি আশাব্যঞ্জক কিছু ভাবছি না। লক্ষণটা ভীষণই ভালো। আর আমি তো অনেকটা আশ্চর্যই হচ্ছি আজকে যে এই সবাই যারা স্টুডেন্ট, যারা তাদের এই ছাত্র অবস্থায় আদর্শবাদী হতে চাইছে আর সত্যি কথাগুলো পরিষ্কারভাবে শুনতে চাইছে, কিন্তু এই ছেলেমেয়েগুলোই যখন বাইরে যাবে, যখন চাকরি পাবে, স্যালারি পাবে, জীবনে ভালোবাসা প্রেম আসবে, তখন তারা কতদূর পর্যন্ত এতটা আদর্শবান থাকবে এই বেদান্তর জন্য, সার্বিক সত্যর জন্য, বা আমার কথা শোনার জন্য, সেটা পরে দেখতে হবে আমাদের। তাই আমি এত তাড়াতাড়ি আমার এক্সপেকটেশন এতটা বাড়াতে চাইছি না। আসলে এক্সপেকটেশন বিষয়টাই না। যে তুমি ভেবে নিয়েছো কিন্তু সেটা হলো না, তখন খুব কষ্ট হয়। তাই আমি সেগুলো ভাবিই না। আমি চুপচাপ নিজের কাজ করতে চাই। আর চুপচাপ কাজ করার যে সুবিধা রয়েছে না, সেটা একটা কিন্তু এটা, যে কাজটার যে পরিণাম আসে সেটা কিন্তু আনএক্সপেক্টেড হয়। আপনার কোনো আশা থাকে না যে এই কাজটার এই পরিণতি হবে। ভালো লাগে তখন। সেই জন্য আশা খুব রেখো না, একবারে মন দিয়ে কাজ করো। আর ভালো পরিণাম হলে তো খুবই ভালো, কিন্তু কাজটা কিন্তু থামানো যাবে না। এই ক্যাম্পাস তো কখনো পুরোপুরি ঘুমিয়ে পড়ে না। অন্তত রাত 2-3টে পর্যন্ত তো অর্ধেকের বেশি লোক নিশ্চয়ই এখানে জেগেই থাকে। কেউ কেউ এমন আছেন যারা রাতের পর রাত জাগতে থাকেন, এবং রাত জাগার জন্য তাদের কাছে কিন্তু পর্যাপ্ত কারণও রয়েছে। তুমি ব্যাডমিন্টন কোর্টে থাকতে পারো, টেনিস কোর্টে থাকতে পারো, কিংবা পড়াশোনা করতে পারো, অ্যাসাইনমেন্ট করতে পারো, এমনকি ল্যাব পর্যন্ত রাতে খোলা থাকে। তুমি ল্যাবে থাকতে পারো রাতে। হ্যাঁ হ্যাঁ, পুরো রাতই ল্যাব খোলা থাকে। লাইব্রেরিও সারা রাত খোলা থাকে। আমি 10-11 মাস ধরে আপনার সাথে সম্পৃক্ত আছি। আপনার বই আমি ডিস্ট্রিবিউট করি আমি আমার বন্ধুদের মধ্যে। 2 মাস থেকে চেষ্টা করছি জেএনইউতে যেন আপনার কোনো ইভেন্ট করাতে পারি। আর ছোট একটা প্রশ্ন ছিল স্যার, এই জেএনইউকে নিয়েই। আপনি যখনই স্যার বেদান্ত ফিলোসফি নিয়ে কথা বলেন, আপনি বলেন এটা শেখায় ফ্রিডম ফ্রম ইগো। আর সো কল যে আইডিওলজি আমরা ফলো করি সেটা হচ্ছে ফ্রিডম অফ ইগো। উই ডু হোয়াট এভার উই ওয়ান্ট টু ডু। কিন্তু স্যার এমন অনেক লোক আছে, আমি জেএনইউ থেকে স্যার, আর আমি দেখি এমন অনেক লোক যারা লড়াই করছে, ওরা তো নিজের জীবনের বিনিময়ে যুদ্ধ করছে। গত বছরই একজন গর্ভবতী মহিলাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো। আমি ডিউ থেকে, ডিউ এর মেরেন্ডা হাউসে, ওখানে আইএসআই এসএফআই খুবই অ্যাক্টিভ। ওখানেও 2টো মেয়েকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, যেখানে একটা মেয়ের বাবা মারা গেছে কিন্তু দেখা করতে দেওয়া হয়নি। এভাবেই স্যার পাটিয়ালা হাউস কোর্টে যেভাবে ওনার উপর অ্যাটাক হয়েছিল, ওরা তো মৃত্যুর মুখে চলে গেছিল না স্যার, তবু ওরা লড়াই করছিল। আর আর ওই জিনিসগুলোই ওদের ক্ষমতা বাড়াচ্ছিল। তাহলে স্যার এটা কি করে ইগো থেকে বেরিয়ে আসা হলো? আর মানে আমাদের মধ্যে এখনো স্যার যেসব ইস্যুস চলছে, তার মধ্যে বেশিরভাগ লোকই আছে যারা এই স্টাকের জন্যই, মানে আমাদেরকে একসঙ্গে হতে হবে। আর এরকম অনেক লোক আছে যারা একদম ভীড়ভাবে এর মধ্যে আটকে আছে, ওটাকে ধরে রেখেছে। আর আর ওরা সত্যি পরিবর্তন চায়। আমি বুঝতে পারছি যে আমরা ঠিকমতো জানি না ইকুয়ালিটি কাকে বলে, কিন্তু ওরা একদম নিউট্রালাইজ করতে চায়। ওরা করতে চায় যে সবাই সমান, আপনি করতে পারবেন না কাউকে ছোট কাউকে বড়। আর এটাই যদি ওদের আইডিওলজি হয় ফ্রিডম অফ ইগোতে, কিন্তু আলটিমেটলি আমরা তো আমাদের নিজেদেরকে বাঁচানোর একটা চেষ্টা করি না, কিন্তু ওদের তো ওদের জীবনের উপর বিপদ আসছে, তারপরও কিন্তু পেছনে সরে আসছে না, ব্যাকফায়ার করছে না, এভাবেই ওরা লড়াই করছে। তাহলে কি করে এটা ফ্রিডম অফ ইগো? দেখো, ইট ইজ কোয়াইট পসিবল দ্যাট দে আর স্ট্যান্ডিং ফর নোবেল আইডিয়াস। আর এবং তারা নিজের দিক থেকে নিজে কনভিন্সড যে তারা ভালো কাজ করছে, যদি হঠাৎ করে তাদের মনের কোনো পরিবর্তন না হয় আর কি। কিন্তু সাথে সাথে এটাও হয় যে ইতিহাসে তো এত উদাহরণ আছে না, যেখানে একের পর এক
যেখানে তুমি কি করছো সেটা সম্বন্ধে খুব ভালো করে জানো না, কিন্তু তুমি জান দিয়ে দিতে প্রস্তুত রয়েছো, সেটা কিন্তু খুব কাজের কথা নয়। স্যার যেমন ধরুন ভগৎ সিং সম্পর্কে আমরা বলি। ভগৎ সিং এর কথা যখন বলছো তখন তো রাবণের বিষয়ে তাহলে কথা বলতে হয়, কারণ রাবণকে এত লোক বুঝিয়েছিল যে তুমি ভুল করছো, কিন্তু সে শুধরানোর বদলে জীবন দিতে প্রস্তুত ছিল। তো যে ব্যক্তি জীবন দিতে প্রস্তুত রয়েছে, আমি পুরোপুরি সম্মান জানাচ্ছি তার ভাবনার জন্য। হয়তো হতে পারে যে তিনি ভগৎ সিং এর মতো হতে পারেন, হ্যাঁ এটা হতেও পারে, কিন্তু হতেও পারে যে তিনি রাবণ হলেন। আবার এটাও হতে পারে যে এত বড় একটা যে গ্রে এরিয়া হয় না ওই বাইনারিজের মাঝে, যেখানে কিছু ভগৎ সিং আবার কিছু রাবণ। এই যখন দেখি স্যার সুপারফিশিয়ালি, তখন মনে হয় যেন ওনারা তো সবকিছু করার জন্য প্রস্তুত। কিছু তো একটা হবে স্যার যেটা ওটা ড্রাইভিং ফোর্স অবশ্যই হিসেবে একটা কাজ ড্রাইভিং করে। ফোর্স আছে, কিন্তু- অবশ্যই। এই কথাটা তো আমাদের মানতেই হবে যে তারা কনভিন্সড যে তারা সঠিক। ঠিক, কিন্তু কেউ যদি শুধু কনভিন্সড থাকে যে সে একদম সঠিক, তাতেই তো সে সঠিক হয়ে যায় একদম না। স্যার, ভাইসি ভার্সা। আর হ্যাঁ, তা হয় না। তো দুটো পক্ষেরই লোক রয়েছে যারা মনে করে যে তারা এটা সঠিক মনে করেছে তাই সে সঠিক। তারা হয়তো খুব গভীরভাবে ভাবে যে তাদের বিলিফ সিস্টেমই সঠিক, তার মানে সঠিক নয় কিন্তু তারা। আবার অন্য যারা যে পক্ষ রয়েছে তারা খুব বিশ্বাসের সঙ্গে বলে যে তারা সঠিক, তার মানেই যে সঠিক সেটা নয়। সঠিক হওয়া এটা তো খুব গভীর একটা জিজ্ঞাসার বিষয় না। ঠিক আছে, ওই জিজ্ঞাসাটা করা দরকার। আর এই জিজ্ঞাসা হতে পারে না যদি না আইডিয়ালিজম থাকে। হ্যাঁ, আমরা ওটাকেই বিলিফ সিস্টেমের মধ্যে ধরে নিয়েছি। এই হ্যাঁ, জিজ্ঞাসা হ্যাঁ। ইম্পসিবল হয়ে যায় যদি তোমার কাছে আইডিয়ালস থাকে। একদম ঠিক স্যার। আর দুটো পক্ষের কাছে কিন্তু আইডিয়ালস রয়েছে। প্রথমে তো আমার এরকম মনে হতো যে অ্যাটলিস্ট লেফট সো কল রাইটের থেকে তো ভালো, ওরা বিলিভ রাখে সেই ভ্যালু সিস্টেমটাতে যেটা আমাদের ধর্ম আমাদেরকে শেখায়, কিন্তু লেফট ওর মধ্যে প্রশ্ন করে কেন এটা। তো সেই জন্যে ও, তাই আমার সবসময় মনে হতো যে ওরা একটা ওয়ে টু স্পিরিচুয়ালিটি হতে পারে, কারণ ওদের মধ্যে কিছু প্রশ্ন আছে, কিন্তু ওটাই এখন ওদের আইডিওলজি হয়ে গেছে। একদম। আর বিষয়টা ওটাই হয়ে যায় যে তুমি তাকে ডানপন্থী বলতে পারো বা হ্যাঁ, বা ওই লেফটিস্ট বলতে পারো। lefty- আর কট্টরপন্থী তো সে কট্টরপন্থী। আর দুটো পক্ষেই কিন্তু একটা বিষয় ঠিক আসে, হ্যাঁ হ্যাঁ আত্মজিজ্ঞাসা, ইন্ট্রোস্পেকশনের একটা রিফ্লেকশন, যে আমি যেটা করছি সেটা একবার ভালো করে খতিয়ে দেখেনি, অন্য একজন করছে বলে আমায় করতে হবে এটা তো হতে পারে না। সামনের জন তো ভুল হতেই পারে, তাই না? মানে আমি কি ঠিক, এই প্রশ্নটা খুব জরুরি। কিন্তু এটা হয় না যখন আমরা একটা আইডিওলজির প্রতি একেবারে একতরফা। বিশ্বাসী হয়ে যায়। তো যে কোনো রকম আইডিওলজিতেই আমাদের কমিটমেন্ট সর্বদাই জিজ্ঞাসার জন্য হওয়া উচিত, যে ভাই যাই হোক সেটা আমায় বুঝতে হবে, ফ্যাক্টস কি আছে, নাম্বারস কি আছে। প্রথমে ইনরেফারেন্স থাকা শিখতে হবে, তখনই আপনি সবকিছু ক্লিয়ার। আনবায়াসড এই বিষয়টা হওয়াটা কিন্তু খুব জরুরি। দেখো, এক পক্ষের লোক রয়েছে যারা খুব মারামারি করতে প্রস্তুত, তারা বলছে জীবন দিয়ে দেবো কিন্তু জায়গা ছাড়বো না আমি, হ্যাঁ গুলি পর্যন্ত খেয়ে নেবো। 1990-তে একটা ওই মন্দির তৈরি নিয়ে সেখানে গুলি চলেছিল, আর তাতে তারা গুলি খেয়ে মরে গেছে। তো প্রাণ দিতে তো ওই পক্ষের লোকও তৈরি রয়েছে, আবার প্রাণ দিতে এই পক্ষের লোকও তৈরি আছে, ঠিক আছে? কিন্তু শুধু প্রাণ দেবার ইচ্ছাটাই এটা প্রমাণ করে না যে আপনি সবসময় একেবারে সত্য। আর এরকম একটা বিকট্রিও আছে যে বিপক্ষে বলতে হবে। এই যেমন ধরুন রাম মন্দিরের ব্যাপারটা যখন হচ্ছিল, তখন আমারও মনে হয়েছিল আমি রাম মন্দিরের বিপক্ষে বলেছি, বাবরি মসজিদের পক্ষে বলেছি, কোনো মানে নেই, কিন্তু ব্যাপারটা এরকম ছিল যে বিরোধ করতে হবে। তো ওটা একটা কম্পালশন হয়ে যায়, বাইনারি। উল্টো দিকের মানুষটা পুরোপুরি ভুল, হ্যাঁ আর এদিকে আমি পুরোপুরি ঠিক। ঠিক। কিন্তু এটা জীবনে সম্ভব নয়। হ্যাঁ জীবনে সবসময় সবকিছু গ্রে থাকে, হ্যাঁ। আর তুমি সেখান থেকে উন্নত হতে থাকো, কিন্তু তুমি এটা বলতে পারো না যে আমি অ্যাবসলিউটলি পারফেক্ট। তো দুটো পক্ষতেই ভুল রয়েছে। এটা হতে পারে যে একটা পক্ষে বেশি ভুল রয়েছে, একটা পক্ষে কম ভুল, হ্যাঁ হ্যাঁ। কিন্তু প্রশ্নটা খুব জরুরি। প্রশ্ন খুব জরুরি। একদম স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মানে আমি এখনো পর্যন্ত যাদের সাথেই দেখা করেছি তাদের হয়তো টাকার দরকার, নয়তো পাওয়ারের দরকার।
আপনি তো আইআইটিতে পড়েছেন, তাহলে আপনি ভালো মাইনে চাকরিও তো পেয়েছিলেন, পাওয়ারও পেয়েছিলেন যখন সিভিল সার্ভিস পরীক্ষা দিয়েছিলেন। এসব ছেড়ে আপনি এদিকে কেন চলে এলেন? বাবা হলে কি বেশি পাওয়ার পাওয়া যায়? বাবা হলে কি বেশি পাওয়ার পাওয়া যায়? এটা হতে পারে না। তোমার কাছে একটা ফ্রেমওয়ার্ক আছে, তুমি ভাবছো যে সবাই ওই ফ্রেমওয়ার্কেই চলবে। তোমার ফ্রেমওয়ার্কে লোকে এটাই দেখে যে আমার লাভ কিসে, আর সেই মতো করে নিজের ক্যারিয়ার তৈরি করে, ঠিক আছে না? ওটা তোমার ফ্রেমওয়ার্ক। তো তুমি এটা কেন ভাবছো যে সবার ফ্রেমওয়ার্ক একই হতে হবে? এখন এখানে দাঁড়িয়ে আছো, ঠিক আছে? ভাবো আমি কোনো কথা বলবো, সেটা থেকে আমি পয়সা পাবো, ঠিক আছে? ও কোনো কথা বলবে যেখান থেকে পাওয়ার পাবে, আর ওপরে গাছ থেকে একটা সাপ এখানে পড়ে গেল। ওটা কিন্তু তৃতীয় একটা ঘটনা। আচ্ছা, এটা টাকা, এটা পাওয়ার, আর ওটা তৃতীয় জিনিস। ওইটা শিখিয়ে দেয় আর্জেন্ট নিড। ওটা যখন সামনে আসে না, তখন টাকা পাওয়ার সবাই ভুলে যায়। এটাকে বলা হয় মাস্টনেস। একটা জিনিস হয় যে তুমি কি চাইছো, দ্য ডিজায়ার, আমার চাহিদাটা কি। আর একটা জিনিস যে কি তোমাকে করতে হবে, ওটা তোমায় করতেই হবে। ইউ মাস্ট ডু ইট, ইউ মাস্ট ডু ইট। তো সঠিক নির্বাচন কিছু সময় সেখান থেকে প্রকাশ পায়। ওখানে এটা দেখা হয় না যে আমার জন্য কোনটা ভালো, এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি তাতে আমার লাভ কি হবে, তুমি কোনটার পর কোনটা করবে, কোন ইনস্টিটিউশনে যাবে, সেখান থেকে কে তোমায় ইউএসএ নিয়ে যাবে, ডিগ্রি আরো বাড়িয়ে নিলাম, পিএইচডি করে নিলাম, এই তো ইউপিএসসি পেয়ে গেলাম, চলো জয়েন করে যাই, ব্যাস জীবন সেটেলড হয়ে গেল। কিন্তু এখানে সেটা দেখা হচ্ছে না, সমস্ত কিছু ভুলে যাচ্ছ। তোমাকে শুধু এখানে এটা দেখতে হচ্ছে যে তোমার কি করা প্রয়োজন রয়েছে, প্রয়োজন রয়েছে। এখন এখানে যদি সাপ বেরোয় না, সমস্ত জ্ঞান ভুলে যাবে, শুধু কি মনে থাকবে, কোনটা করা দরকার। প্রয়োজন রয়েছে। ধরো আমাদের তো আশেপাশের সবকিছু সবার ভালো লাগে না, না? আমার নিজেরও পছন্দ হয় না, কারোরই পছন্দ। কারোরই পছন্দ হয় না। আমরা চাই যে পৃথিবী বদলে দিতে। আচ্ছা, পৃথিবীর কি করে ভালো করা যায় তুমি বলো, যে কি করে ভালো করা যায়? তুমি বলবে আমি আইআইটি করেছি, আইআইএম করেছি, আমি ম্যানেজার হয়ে যাব, বিউরোক্র্যাট হয়ে যাব, আমি কিছু একটা হয়ে যাব। আমি ধরো আমি ম্যানেজার হয়ে গেলাম, তো আমায় কি করতে হবে? শেয়ার হোল্ডারদের প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে। তাহলে আমাকে কে চালাচ্ছে এখন? শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার চাইবে যে আমি সেই জিনিসই বেচি যেটা লোকে কিনবে। তাহলে শেয়ার হোল্ডার কার আন্ডারে রয়েছে? কাস্টমারের। কাস্টমারের অধীনে রয়েছে। আর কাস্টমার কারা? আমাদের মতো আম আদমি, হ্যাঁ। ঠিক আছে? আমি বিউরোক্র্যাট হয়ে গেলাম, আমার উপরে কে রয়েছে এখন? সিএ, মন্ত্রী। কমিশনার রয়েছে, কমিশনারের উপরে কে রয়েছে? সেক্রেটারি রয়েছে, সেক্রেটারির উপর কে রয়েছে? মন্ত্রী রয়েছে, মন্ত্রীর উপরে কে রয়েছে? মুখ্যমন্ত্রী। তারপর প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপর কে রয়েছে? রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর উপর পার্লামেন্ট রয়েছে, পার্লামেন্টের উপরে কে রয়েছে? আমরাই রয়েছি। তার মানে বুঝতে পারছো যে তুমি যাই করতে চাও না কেন, সবাই কিসের গোলাম? সবাই জনতার অধীনে রয়েছে। আমি ম্যানেজার হয়ে গেলেও আমি জনতার অধীনে রয়েছি, মন্ত্রী হলেও আমি জনতার অধীনে রয়েছি, আমি বিউরোক্র্যাট হলেও জনতার অধীনে রয়েছি। তো আমি জনতার অধীনে থাকলে তাকে বদলাবো কি করে? জনতাকে বদলাতে গেলে তো তাকে ডাইরেক্টলি বদলাতে হবে না। আমি ম্যানেজার, তো তোমাকে কিছু বেচবো। আমি ভীষণ হাই প্রোফাইল ম্যানেজার, ভীষণ হাই প্রোফাইল, কিন্তু আমি তোমাকে কিছু বেচবো। তো আমায় কি করতে হবে? আমার মতো করে ভাবতে হবে। হ্যাঁ, আর তুমি ঠিক যেটা চাইছো সেই মাল আমায় তৈরি করতে হবে। তো আমরা কি করে সবটা বদলাবো, যেখানে আমাদের মূল ইচ্ছেটাই হলো আমরা বদলাতে চাই। মানে আমরা সব বদলাতে চাই, কিন্তু আমি ম্যানেজার হয়ে গেলাম, বদলাতে পারলাম না, ব্যুরোক্র্যাট হয়ে গেলাম, কিছুই বদলাতে পারলাম না। এটাই তো ফ্যাক্ট। তো এইসব করেও আমি কিন্তু অসফলই থাকবো। তাই আমি এটা করছি যাতে বাস্তবিকভাবে একটা বদল আসতে পারে, ঠিক আছে? আমার কথা যদি বুঝতে পারো তাহলে তোমার চয়েস বদলাবে। কি বদল হচ্ছে কি হচ্ছে না? এত লোক রয়েছেন যারা আমার কথা শুনে মাছ ছেড়ে দিয়েছে, অনেকে দুধ ছেড়ে দিয়েছে। কি বদল এলো না? এলো না। হ্যাঁ। এই বদলটা কোনো কোম্পানি আনতে পারবে? না না না, কেউ পারে না। কোনো সরকারের দম আছে কি যে ডিক্লেয়ার করে দেবে আজ থেকে কোনো পশু হত্যা করা যাবে না? না না না, এখন হবে না তো। কিন্তু আমরা যে কথা বলছি তাতে পশু হত্যা বন্ধ হতে পারে। তাহলে বাবা হয়ে ভুল করলাম না ঠিক করেছি? ঠিক করেছেন। বাবা নয় আচার্যজি, বাবা নয় আচার্যজি। ঠিক আছে তো, Thank you, চলো। স্যার। স্যার আপনার ক্যাম্পাস পুরো মনে আছে? হ্যাঁ, আমি ক্যাম্পাসে 99-এর পরেও অনেকবার এসেছি। অবশ্যই ক্যাম্পাস কিছুটা বদলেছে। যেরকম এক্ষুনি আপনি বললেন লেফট রাইটের কথাটা, আমার প্রশ্নটা পলিটিক্যাল নয়, কিন্তু আমি জানতে চাইছিলাম যে
আসলে এই যে ডেফিনেশনটা আছে লেফট রাইটের, সেটা কি আমাদের দেশে আমরা কি ব্যবহার করতে পারি নাকি? মানে আমার একটা নোশন আছে আর কি, লেফট কোয়েশ্চেন দ্য থিংস, রাইট ফলোজ দ্য আইডিওলজি। এই জন্যই তো রাইট বেচারা একটু ফেঁসে গেছে। এই জন্যই তো রাইট জিততে পারে না, হারে না কিন্তু জিততেও পারে না। কারণ রাইটে অনেক গভীর থেকে গভীরতর জিজ্ঞাসা রয়েছে বেদান্ত রূপে, আর তার সাথে প্রবল অন্ধবিশ্বাসও আছে। আর তুমি যদি একজন সাধারণ রাইটিস্টকে দেখো, আমি হিন্দুর কথা বলছি, তো তার কাছে জিজ্ঞাসার থেকে অন্ধবিশ্বাস কিন্তু বেশি রয়েছে। তো লেফটে যদি বলে যে রাইটের কাছে অন্ধবিশ্বাস বেশি রয়েছে, সেটা কিন্তু বেসলেস নয়। দেখো বেদান্ত ওখানে রয়েছে, কিন্তু তুমি একজন সাধারণ ধার্মিক ব্যক্তির থেকে প্রশ্ন বেশি আশা করতে পারো না। একটা একটা লিবারেল হবে আর একটা লেফটেনিং ইন্টেলেকচুয়াল হবে, তার কাছে তুমি প্রশ্ন করার স্পিরিট অনেক বেশি পাবে। আর যে একজন ধার্মিক মানুষ হবে, তার কাছে স্পিরিটটা অনেক কম হবে। কিন্তু এটা উল্টো হওয়া উচিত ছিল। ধার্মিক মানুষের জিজ্ঞাসা করার স্পিরিট অনেক বেশি হওয়া উচিত, কারণ ধর্মের মানেই হলো নিরবিচ্ছিন্ন এনকোয়ারি। ততক্ষণ জিজ্ঞেস করো যতক্ষণ না সত্যতে পৌঁছতে পারছো। এটাকেই তো ধর্ম বলে। কোর স্পিরিচুয়ালিটি এটাই। কিন্তু হিন্দুস্তানে আমরা কোর স্পিরিচুয়ালিটিকে আলাদা রেখে দিয়েছি। উপনিষদ কতজন পড়েছে? কিন্তু আমাদের কাছে এই সব অনেক বেশি রয়েছে, প্রথা, রীতি, পরম্পরা, এই মান্যতা, বিশ্বাস, এই কাহিনী সেই কাহিনী। আমরা কিন্তু এটাকেই ধর্ম বলে থাকি। তো এই জন্যই লেফট যে দোষারোপ করে সেটা কিন্তু বেসলেস নয়। থ্যাংক ইউ স্যার। আরে আরে ঠিক আছে ঠিক আছে, আপনার হোস্টেল কোথায় এখানে? ওটা তো আমার বুকে। কিন্তু সেটা মনে করে আমি মনকে কষ্ট দিচ্ছি না কিছুতেই। উফ, কতই না চেল্লাবেল্লি করেছি এখানে। গুরুজি, আমার এটা সৌভাগ্য যে আমি আপনাকে এভাবে চলতে চলতে দেখা পেয়ে গেছি। এই যে সামনে ওই যে D4, তারপর ওইদিকে। আরে কত কি বদলে গেছে। প্রথমে একটা টিটি রুম ছিল, ফার্স্ট ইয়ারে এটা আমার ঘর ছিল। আমি 1 মিনিটকে এই ঘরে আসতে হ্যাঁ পারি? স্যার, অবশ্যই অবশ্যই স্যার।